নমস্কাৰ, মই উত্তম কুমাৰ বৰ্মন। মই একজন আদিবাসী। মই বাংলাদেশ কোচ রাজবংশী ভ্রমণ সংগঠনের একজন সদস্য। তো আমরা হচ্ছি চিলারায়ের বংশধর। আজ আমরা সামান্য কিছু জানার চেষ্টা করব চিলারায় সম্পর্কে। মই আজ এলা পাঠ করিম এই ভগীরথ দাসের বই থেকে। নাম হচ্ছে এক নজরে চিলারায়। তো চলো আমরা শুরু করি। কায় আছিল চিলারায়, এক নজরে অনাক জানিবার গেলে এক নিগ্রাসে তা কওয়া না যায়। তাও ফমের কথা কম, ধীরে ধীরে সুস্থে কোয়া ভালো। এলাকায় কুচবিহার জায়গা খান ভালো দিনত নাকান করি উজিবার হইছে কতুলা দেওয়ানির হাত ধরি। তামান্নারে ভিতরত একজন আছিল বীরের বীর, মহাবীর, বিশ্ববীর, জগতের নাক্কার যোদ্ধা, সেনানায়ক, নাম শুক্লধ্বজ, জগতের চেনা চিলারায় বুলি। চিলারায়ক জানিবার আগত মানুষটার জনম মাটিখান বেহার খানক জানা থাকা লাগে। বেহার জায়গাখানে এ যোগ নাম হবার পাঠত ওঠেকার আদি মানুষলার জানিছে শিব ওই জায়গাখানত বিহার করিছে। কাউ কাউ কয় বেহার, ভুটান, অসাম এই জায়গালাত বৌদ্ধ ধর্ম জেলা হাতে জায়গার নিচে শোলে হাতের উপরে থাকা জায়গাখানক যেখান বেহাই ও বিহার কয় সেখান নাকি ওইঠে ছেলে তার বাদে বেহার কথাখান আছিছে। বেহার কথাখান পাব শঙ্করদেব, মাধবদেব ও দামোদর দেবের চরিত বইলার বেহার রাজ্য বেহার নগর এই নাকান খানত খড়গ নারায়ণ বংশ বলি জানি পাই। ব্রহ্মপুত্রের উপত্যকার শাসক অরিমত্তের রাজধানী ছেলে বেহারেশ্বর। 18 শতকের মেজর রেনেলের মানচিত্র এই জেলার রাজধানী লিখিছে বেহার বুলি। 1773 খ্রিস্টাব্দে কুচবেহার রাজা আর ইংরেজ কোম্পানির সন্ধিপথত লেখা হইছে বেহার দুর্গ হিসাবত। ডক্টর বুকানন হেমিস্টেন লেখত আছে বেহার কথাটা সৌগে মিলি বোঝা যায় রাজার ঘর কোচ তামাল্লার থাকার জায়গাখানত বেহার। দুইখানে কথা মিলি হইছে কোচবিহার। ফির একতাও আছে যে মোগলা সুবা বিহার থাকি বেঙ্গল বোঝাবার বাদে কুচবিহার নামকরণ করা হয়েছে। কিংবদন্তি আছে পরশুরামের ভায়তে কোচবিহার ধরপালে আসি শিবের ভূমি হিমালয়ে কোলত বা কোচত আশ্রয় নিয়া বুলি কোচবিহার নাম হয়েছে। আরও নানান ঢক কথা চালু আছে, কিন্তু দেখা গেছে 16 শতক 7ম শতক খালি বেহার নাম ছিল। 1896 সালত কুচবিহার সরকার রাজার একান ঘোষণাপত্র সরকারিভাবে নাম থুইছে কুচবিহার। এই কুচবিহার রাজার সেনানায়ক ছিলেন চিলারায়, এই কোচবিহার রাজ্যের সেনানায়ক ছিলেন চিলারায়। সেইলা 16 শতাব্দীর মধ্যে বিহার রাজ্যের মহারাজ হইলে নরনারায়ণ। মস্ত রাজা নারায়ণ, তারে মস্ত সেনাপতি, এদিয়া সেনাপতি আন্দিয়া হইছে যুবরাজ, উপায়ে প্রধানমন্ত্রী। এই নাকান দানে গোয়ানে রাজা দুনিয়াত কমে গেছিল, সেই নাকান সেনাপতির সংখ্যা নাই বলি কওয়া চলে, যার তুলনায় মিলিত ভার। আসাম, কাছাড়, ভীমরোয়া, মণিপুর, জয়ন্তীর, শ্রীহট্ট, হোম, সিলেট, ত্রিপুরা হাতত মহারাজ নরনারায়ণের রাজ্যত বিস্তার করার পাছত সেনাপতি চিলারায়ের
ক্ষিপ্তিগতি আক্রমণ করি শত্রু রাজ্যত ছিনি নিবার অসীম ক্ষমতা বাদে নাম হইছে গেইছে মহাবীর চিলারায়। শেষাশেষি দেখা যায় মহারাজ নরনারায়ণের রাজত্ব কালত কোচ রাজ্য দিগিলা পতিলাত সৈন্য খালি ডাঙ্গয় রাজ্য ডাঙ্গয় শাসন করিবার বুদ্ধি ক্ষমতা সেই নাকানে থাকার মহারাজ নরনারায়ণ ছোট ভাই চিলারায়ক সন্তোষ আর ব্রহ্মপুত্র নদীর আগাখানত দান দিছে। এই দানের জায়গাত রায়ডাক নদীর পাঁচিলা পাকে ফুলবাড়িত থাকার জায়গা করে নেয়। রাজার বাড়ি বুলি কথা তারে পৃথিবীর মধ্যে তিন বীরের এক বীর তারে থাকিবার বাদে বাড়ি যায় যাক কয় দুর্গ। তাই সেই বাড়িখান এলাও মানসিলিয়াতে চিনি চিলারায়ের কোট নামত। চিলারায়ে কোট দেখি সাগর চুক ঠাস খয় ভাবির গেইলে গোল ডোঙ্গা নাগে কেনে সেটা দুই মহলা বাড়ি। উত্তর মহলাত সৈন্য থাকে, যুদ্ধের হাতিয়ার থাকে, সভা কৈরত ঘর থাকে আর ডাইন পাকে চিলারায়ের অন্দরমহল। বাড়িটার চারফাকত বাড়ি মাটি কাটি গোং গোং দিঘি জলত ভুতুক শত্রু আসিবার গেলে চিন্তায় পড়িবে। সেই জলে শুকিবার কোনোই কারণ নাই। সারা বছর ভীতিরাত দীপা রায় ডাক নদীর সুদে এই নালার ধরি কাটা ছেল কার্যকান বুদ্ধি না থাকিলে এই নাকান দুর্গ বনা যায়। এই বাড়ির ভালো করি দেখিলে বোঝা যায় চিলারায় কিনাকান মহাযোদ্ধার ছেলে। ভালো করি দেখিলে বোঝা যায় চিলারায় কিনাকান মহাযোদ্ধার ছেলে। খালি কিতা যোদ্ধা আর কত কি না কহছে। চিলারায়ের 12 কোদালি গোমারত বড় মহাদেবের মন্দির বনে দিছে। নাককাটি গোচত ছোট মহাদেবের পাট বানাইছে। রাজ্যখান শিবের বান আগ পুরুষের হাতে মহাদেবের বংশধর বুলি। চিলারায় বোল শঙ্কর দেবের ধর্মক নিজের ধর্ম বুলি মানত জাগা দিছে। একশর নামের মন্ত্র নিছে। তাই বুলির কোনো পুর যায় গহরত সেই ধর্ম নিবার বাধ্য করে নাই। মহাবীর চিলারায় নরনারায়ণ এর বাড়ি ছিল বিশ্বসিংহ। এই বিশ্বসিংহ হইল বিহার রাজ্যের আসল কারিগর। তার 19 জন রানী ছেলে 18 কেনা বেটা। মহাবীর চিলারায়ে নরনারায়ণ এর বাবা ছিলেন বিশ্বসিংহ। এই বিশ্বসিংহ হইলে বিহার রাজ্যের আসল কারিগর। তার 19 জন রানী ছিল। রানী ঘরের 18 খানা বেটা আর 1 খানা বেটি ছিল। বেটা ঘরের নাম হইলে নরসিংহ, মহল্লদেব, নরনারায়ণ, 3 নাম্বার শুক্লধর, 3 নাম্বার চিলারায়। শুক্লধর চিলারায় মানে হচ্ছে বিশ্বসিংহের 3 নাম্বার ছেলে হচ্ছে চিলারায়। তারা ভালো নাম হচ্ছে শুক্লধর। 4 নাম্বার কমল নারায়ণ, 5 নাম্বার মদন নারায়ণ, 6 নাম্বার রামনারায়ণ, 7 নাম্বার সুরন নারায়ণ, 8 নাম্বার মানসিংহ, 9 নাম্বার মেষজ, 10 নাম্বার বিশ্বকেতু, 11 নাম্বার রামচন্দ্র, 12 নাম্বার অনন্ত, 13 নাম্বার দীপসিংহ, 14 নাম্বার হেমধর, 15 নাম্বার মধুর নারায়ণ, 16 নাম্বার জগৎ নারায়ণ, 17 নাম্বার রূপচাঁদ, 18 নাম্বার সূর্য নারায়ণ।
মহারাজ বিশ্বসিংহ অতি বিচক্ষণ হওয়ার বাদে তার বনারাজ্যের ভাবী রাজা কহিতে চাইছে দ্বিতীয় বেটা নরনারায়ণক তার দ্বিতীয় বেটা শুক্লধ্বজ ওরফে চিলারায় সেনাপতি করিব। এই বাদে ১৬ বেটা থুঞ্জা এই দুখানা বেটা পড়াশুনা শিখিবার বাদে সেকেলা জ্ঞান বিজ্ঞান কৃষ্টি সভ্যতা শিক্ষার প্রাণকেন্দ্র বার্ষি বুলি দেব দেয়। সেঠে কোণে বিখ্যাত ব্রহ্মানন্দ আচার্যের উঠে শাস্ত্র অস্ত্র ব্যাকরণ ভারতীয় দর্শন নিয়া জ্ঞান লাভ করে। বারাণসীর কথা যেন আসিল তাই কয়েক সঙ্গে সেই সভায় বারাণসীর নাকান আর কোনো বড় শহর ভারতত ছেলয় না। সংস্কৃতির গৌরব তক্ষণশিলা উজ্জয়িনী পাটলিপুত্র ওস্তাদপুরী নাম সাগায় যেখানে জানে সেখানে বারোমাসি কুলাগে ছাড়ে হইছে। তক্ষশিল উজ্জয়িনী পাটলিপুত্র শহর এলাবতী নাই টিকি নাই আছে খালি বারাণসী। এটি ভারতের প্রাচীন দেবস্থান আছে। পুরাতন আর অতীত ভারত এচি বাঁচি বস্তি আছে। শতযুগের চিন্তায় আনন্দ আর সৃষ্টি এঠে নানান ঠায় কামাই করি চলিছে। সেইলা বারাণসী ছিল পূর্ব ভারতের সংস্কৃতির রাজধানী। সেইটে ৬ লাখ সিকি পরির বাদে পাঠে দিলে রাজা বিশ্বসিংহ। ভক্ত সাধক বণিক শিক্ষার্থী অধ্যাপক সগারে নাম সমান আকর্ষণ এই বারাণতীর মহারাজ বেটার ঘরক পাঠে ভুল করে নাই সেখানে নরনারায়ণ আচিলারায়কে জানালে বোঝা যায়। বারাণসীত ইরান ঘরের দেশত রাজ্যের ভৌগোলিক জ্ঞান হাতে কতয় কি শিখিল। ইঠে পড়াশুনা করি সবাই শুক্লধ্বজ বা চিলারায় জয়দেবের গীতিগোবিন্দ পড়ি ফেলাইল। দেখা যায় জ্ঞান পিপাসু চিলারায় সেইলা শুক্লধ্বজ এই বই ভাব ভাষা শিখিছে এই নাকান করিছে জীবনত ভারী যুদ্ধ দিনগেলাত গীতিগোবিন্দ ভাষ্য রচনা করে। এই কাজ বাদে তাকে বল রসিকগুরু উপাধি দেওয়া হয়েছে। ১৫৩৩ সালত নরনারায়ণ সিংহাসনত বসিবার কালে শুক্লধ্বজ যুবরাজ পদে বসা হইছে। রাজার হঞ্জা যুদ্ধ করিবার সময় পক্ষীরাজ নামের কালুয়া ঘোড়াত পিটিত চড়ি যুদ্ধ করিবার এই নাকান করি যা গরিলা যুদ্ধের আভাস বুলি কোয়ার চলে তাকে বাদে রাজ্যখান ভাঙ্গর হইছে। সেই বাদে তার নাম হইয়া গেছে চিলারায়। তার কটা কয়বার গেইলে আগত ফতম পরে একখান কবিতা ফম পরে একজন ফমত পরে একখান কবিতা ওনার দেখা শৃঙ্খল নিয়া আসিল ছানছুতি মা শিলাত এই বৃত্তিরা সাগাকে নিয়া গেলে আগেয়া বিশ্বাসত আর প্রশান্তিত ভরাট উনায় সাগাত আগত বস থাকিলে তার পচতে কইলে রক্ত ঝরিবে যুদ্ধত তত্ত্বের গরমান থাকিবে সভ্য সমাজত। মহাবীর চিলারায়ের জন্ম ১৫১০ খ্রিস্টাব্দে মাঘ মাসের পূর্ণিমার নামক গোরা বুলি ধ্বজ নামে হয়ে গেছে। আসামত প্রচার আছে আসামের রাজার সুদে যুদ্ধে জয়লাভ করি একখানা সাদা হাতি পণ হিসাবে পাওয়াত ওনার নাম শুক্লধ্বজ হইছে। কথাত আছে চিলারায়ের জন্মের সময় ভূমিকম্প হচ্ছিল ওনার ভাল্লাগে নাম হইয়া গেছে। দরঙ্গ রাজবংশী তলিত লেখায় আছে পদ্মাবতী হস্তে জিটে পুত্র উপতীত তার নাম শুক্লধ্বজ হইতে সাম্প্রতিক বাষ্প দিয়া চড়াইল প্রশংসিয়া সবে চিলারায় নামও থইল। মহাবীর চিলারায় আর মহারাজ নরনারায়ণ দুইমুখ কিস্তি পাইসা একে দোকান বনে বলে যোদ্ধা আসিল চিলারায় নামক ছুই মারিয়া যুদ্ধ করিবার পাচিল বুলি সেকালত রাজার ঘরে পদবী রায় নিয়া ওনার নাম হইছে চিলারায়। আর সেই বাদে মহারাজ নরনারায়ণ যুদ্ধে পারদর্শী বুলি মল্লনারায়ণ কইছে মহাবীর শুক্লধ্বজ তো পৃথিবীর সৈন্য মানুষই চিলারায় বলে চিনিছে। ভারতত ইতিহাস ঘুচিলে দেখা যায়
মধ্যযুগে বিহার রাজ্যের মহারাজ নরনারায়ণ আম্বলত যুদ্ধ ভালে জেহায় হইছে। মহারাজ অদম্য সাহসী সেনাপতি শুক্লধ্বজ একের পর এক অসম, কাছাড়, খাসিয়া, জৈন্তিয়া, মণিপুরী, ত্রিপুরা, সিলেট, ডিম্বুরা, মালদা, দিনাজপুর, রঙ্গপুর, ময়মনসিংহ আদি রাজ্যলাক যুদ্ধ করে নিচে। মহারাজ উদার মানসিকতা বাদে জয় করা রাজ্যলাক বিহার রাজ্যের বশ্যতা স্বীকার করি খাজনা দিবার অঙ্গীকার করে নিছে। পরাভূত সৈক্য রাজা ঘর বিহারের মধ্যে পরি সাগায় গৌরব পাঞ্জা যায়। কুলে রাজ্যা অভ্যন্তরীণ স্বাধীনতা চলির পারে সেই ব্যবস্থা মহাবীর চিলারায় করি দিছে বুলি তার বিচক্ষণতা বোধ ধরা যায়। এই হিসাব খানক সার্বভৌম পদ্ধতি কওয়াও চলে। মহাবীর চিলারায় ঘৰত 18 জন ভাই সগারে বাদে বাপ রাজা বিশ্বসিংহ না কোনো কামাই বাদি নিচে, সে কামত বাধে দিছে। সেই নাকান নারায়ণ রাজা হইছে। চিলারায় যুবরাজ হইছে। নরসিংহ ভুটানের দায়িত্ব নিছে। এই নাকান যুবরাজ হইল ওনার ছিল ছোট দেওয়ান মানে পদাধিকারী প্রধানমন্ত্রী। সেনাপতি হবার পাছত আসামের সুদে ভালো যোগায় যুদ্ধে ফান্দিয়া। জানা যায় 1543 খ্রিস্টাব্দত 3 ভাই মিলি 3000 সৈন্য নিয়া অসম আক্রমণ করি। এই যুদ্ধে পরাজয় হলে 1546 খ্রিস্টাব্দত ফির ভালে জেগায় ভেল্লার সৈন্য নিয়া আক্রমণ করেন। এবারও পরাজয় আসিল বুলি মহারাজ নরনারায়ণ আবার অধিকারের আশা ছাড়ি দেয়, কিন্তু মহাবীর চিলারায় ছাড়িবার পাত্র নেহায়। ওনার 1546 সালত ফির আসাম আক্রমণ করে। যুদ্ধ 5000 কোচ সৈন্য মরি গেলেও জয় হয়। যুদ্ধত 5000 সৈন্য মরি গেলেও জয় হয়। ইয়ার বাদে আসামত রাজা মহারাজ নরনারায়ণ চিঠি লেখে যে কঠিন খানক বাংলা ভাষায় আদি গদ্য নিদূষণ বুলি ধরা হয়। অহোক রাজা সন্ধি সত্য না মানিয়া চিঠি দেয়। তার বাদে 1526 খ্রিস্টাব্দত মহারাজ নরনারায়ণ মহাবীর চিলারায়ক দিয়া 60,000 সৈন্য সুদে যুদ্ধ করিবা পাঠায়। সৈন্য যাবার বাদে সেনাপতি চিলারায়ে পরে সাতাল ভাই গোসাই কমল 300 মাইলের রাস্তা 1 বছরত বনে দেয়। যুদ্ধত চিলারায় অসম দখল করিয়া নেয়। এর একখান আগত কথা কোচ রাজা বিশ্বসিংহ যেটি পরথেম রাজার বানায় সেই জায়গার নাম ছিল কান্তনগর। আর একখান আগত কথা কোচবিহার বিশ্বসিংহ যেটি পোর থেমে রাজধানী বানায় সেই জাহানোর নাম ছিল কান্তনগর। আর এই কারণেই রাজার নাম বলে কামতাপুর হইছে গেছে। এই ঠেন্না পুরানি মানুষ গেলা হইছে চাঁদ সাগর ভাইলাগে বাড়ি ছেলে তার ভিতরের কান্তনগর এখান বাড়ি ছেলে। কাঙ্গল হিসাবত এক এলাকার গোসাইমারি কান্তনগর আগত গেলে পরিচিত ছিল। কিন্তু কামতাপুর রাজ্যের সৃষ্টি হইল খেন বংশের সময়কাল। কামতারূপ রাজ্যের সুদের কামতাপুরের বলি বেঙ্গল মনে রাখা খাইবে। কাও সেই দুখানা ধরে বলি ধরে এই কামতাপুরি
কথা পাইবা যাইবে। এক হোসেন শাহী পায়ত আইনত আকবরীত বাস্তু ঘাইরি যোগনিস্ত্র পীতম্বর ১৬৫০ সালের ব্লেভের মানচিত্রত কামতাপুরের রাজধানী এলাকার দিনহাটা হাতে পরিশ্রম পাকে ২০২২ পাকে ২২ কিমি পরিশ্রম পশ্চিম পাকে কামতাপুরের রাজধানী এলাকায় দিনহাটা হাতে পশ্চিম পাকে ২২ কিমি ফাকত ধলা নদীর উপর গোসমানিত এটি একলা রাজধানীর ঘরবাড়ি মাটি খুঁড়ি বীর করিছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। এই রাজ্য ধ্বংস হয় ১৪৯৮ সালে গোর সুলতান হোসেন শাহের আক্রমণত। সেকালে রাজা নাম নীলাম্বর। ইনার নারে কোচ রাজ্যের প্রতিষ্ঠা হয় বিশ্বসিংহের আমলত। রাজা বিশ্বসিংহ চিকনা গোরাম হাতে রাজধানী তুলে আনে কামতাপুর। এটি উনি উনার দশভুজা দেবী প্রতিষ্ঠা করেন। এই দশভুজা হইল কোচ রাজার ঘরের বাইস্তত ঠাকুর। সেটি হাতে রাজধানী আরও সরে আছিল। সেকালে সে ঠাকার নাম বসিয়া গোসাই দেবীর নাম গোসাইল গড় তার কামতাপুরে হইলে কুচবিহার। পঞ্চদশ শতকর নাম কালিকা পুরাণ ও প্রাচীন কামরূপে বিবরণ পাওয়া যায়। সেটি কামতাপুরী ছেলে চারখানা পীঠত ভাগ হয়। যেই নাকান কামতাপুরী জায়গা খান ছিল কামতাপুরী সেই নাকান সেকালকার কুচবিহার ছেলের রত্নপীঠ। এই ছাড়াও আর দুখানা পীঠ হইল সুবর্ণপাঠ আর সমীর পাঠ। কামতা রাজ্যের রাজ্য বলি তার পরিচয় হইলে কামতাপুর কামতেশ্বর বা কামেশ্বর খেল রাজ্যের পৈলে রাজা নীলধ্বজ ১৪৪০ খ্রিস্টাব্দে হতে ১৪৬০ খ্রিস্টাব্দে কামতা রাজ্যে দখল করে কামেশ্বর উপাধি নেয়। ফির বিশ্বসিংহ কামতাশ্বর রূপে উপাধি নিয়া সিংহাসন বসিছে। রাধাকৃষ্ণ দাসের গোসানী মঙ্গল বইয়ত কামেশ্বর বা কান্তেশ্বর হইলে প্রধান খেন রাজা নীলধ্বজ। সে সময় আজি হাতে নাই করি ৫০০ বছরত বিতি যাওয়া কথা। চিলারায়ের অঙ্গদ নাম পদ্মাবতী বাবা হইলে কামতারাজ বিশ্বসিংহ। বিশ্বসিংহ হইলে সগাই করি বিহার রাজ্যের প্রতিষ্ঠাতা। বিশ্বসিংহের আগের কামতারূপে রাজ্যখানেক কথা পাওয়া যাইবে আসমিয়া। বিশ্বসিংহের আগের কামতারূপে রাজার ঘরে কথা পাওয়া যাইবে আসিমা গদ্য লেখার কামতারূপে বংশবিলাত। আজি হাতে ৫০০ বছরের আগিলা দিনের কথা। সেকালে ৫১০ সাল সিংহাসনত বসিয়া বিশ্বসিংহের বাপের রাজধানী চিকনা হাতে সরে এলাকায় আলিতপুরের বগলত হিসুলত আনে। ইনার পরে ওনারে বোল হিলদুলাবাস থাকি রাজধানী আর একবারে সরে আনে কামতাপুরে বা গোসমানির। ওনায় জেলে সিংহাসনত বসেছিলা ওনার বড় ভাই শিষ্য সিংহ রাজার মাথাত ছাতা ধরে। এই রাজার মাথাত ছাতা ধরিয়ার বাদে শিষ্য সিংহের নামের সুদে রায়কনত কতাকন জুড়ে যায়। এই কামাই বাদে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর পরগনা ওনাক দান করে। সেকালে হাতে বৈকুণ্ঠপুর কুচবিহার রাজার করত মিত্র রাজাক ঢক। বিশ্বসিংহ নিজের চেষ্টাত ভুটানের খানেক জায়গা বিজয়পুর বিদ্যগ্রাম হাতে নিজের রাজ্যের ভিত্তিত আনে। ভুটান রাজা বিহার রাজ্যে কর দিছে। বিশ্বসিংহের সময় থাকি কুচবিহার রাজা কেনা শক্ত ভিটা পায়। ওনার ফের মিথিয়া হাতে পণ্ডিত মানসিক ধরি আনি নিজে রাজ্যত বসায়। সেই মানুষলাগ বোল রাজার গুরু হইছে। এই রাজার বামন ঠাকুর হঞ্জা ছিল। এই বামন ঠাকুরের ঘরের ভিত্তিতে কণ্ঠভূষণ নামে একজন মহারাজ নরনারায়ণ গুরু ছিলেন। ইনার বোল শঙ্খ বিদিতা করে। ওহো মহারাজ সুখাম এই শঙ্খদেব
নির্দিষ্ট পাশুজা ইনার বোল শঙ্করদেবের বিরোধিতা করে আমজাজা সুকান শঙ্করদেব রাজ্য হিজাব কুচবিহার বিশ্ব সিংহের 19 জন বেটা আছিল। তার ভিতিরা রাজা হইছে নরনারায়ণ আর সেনাপতি হইছে শুক্লধ্বজ, যাক চিলারায় বুলি চিনি পাইছে। বুড়া বয়সত বিশ্বসিংহ সন্ন্যাস নিচে, তার পাছত বড় বেটা নরসিংহ সিংহাসন পাইলেও 1510 সালত মধ্যম বেটা নরনারায়ণ সিংহাসন ছাড়ি দেয়। বড় বেটা হওয়া সত্ত্বেও ওনার নরসিংহ কুচবিহার ছাড়ি দিয়া রঙ্গপুরে ভিতিয়া পাঙ্গার রাজবংশ প্রতিষ্ঠা করে। অবশ্য পাঙ্গার রাজা না কয়া ইমারলাক জমিদার কওয়া ভালো। ইমারে 13 নম্বর জমিদার যোগেন্দ্র নারায়ণ সুদে বেহার রাজা নারায়ণদের অতি আনন্দময়ী আর নৃপেন্দ্র নারায়ণের বৈমাত্র বেটা বিয়াও হয়। নরনারায়ণের রাজত্ব করে 1584 সালত ইনার রাজ্যসভায় আছিল পণ্ডিত অনন্ত কন্দলি, যার তর্কশাস্ত্রের ভালে যোগে জ্ঞান থাকা বাদে নরনারায়ণ উপাধি দিছে কন্দলি ঝুলি। বুঝির পায়া যায় মহারাজ নরনারায়ণের আগত বিশ্বসিংহ ভায়ক পদবী দিছে রায় বলদ বলি। তার পাছত নরনারায়ণ সময় হাতে ওনা উপাধি দিছে। কাজ শুরু হইছে কোচ রাজার ঘর কোচ এনার জনগোষ্ঠীর নাও। এই জনগোষ্ঠীর বোরা গোষ্ঠী ভিতিরা পচে বেহায় রাজ্যত কৈশল্য রাজবংশীর সুদে মিশি গেছে। কত এনা উপাধি দিছে সেইলা কথা পাছত কোয়া যাবে। শঙ্করদেবের পরামর্শ নিয়া মহারাজ অনন্ত কন্দলি বিষ্ণু মন্দিরে পূজার দায়িত্ব দেওয়া হইছে। সেকালত দিনত শঙ্করদেবের নামক মজিলা এই রাজ্যত শঙ্করদেব বেহায় রাজ্যত আসিবার বাদে ঘর বান্ধি কাগজ কোটা গোমর্তত এই নামে কোন গোরাম বল এলাও কাও হাদিস দিবার পারে নাই। খালি এটার জানা যায় যে 1300 নদীর আগপাঠে কুণ্ঠে হবে এই গেরাম। এই নরনারায়ণ মূর্তি বনে দিছিল মহারাজ প্রাণনারায়ণ। কুচবিহারের মহারাজ নরনারায়ণ কামাখ্যা মন্দির বানাইছে কামরূপে আগত নাম ছেলে প্রগঞ্জপুর। সেই রাজ্যের পাণ্ডনাথ বলি এই জগতের রাজ্যর দক্ষ রাজা। কোনে সতীর দেহর ভাগ পড়িছিল, তার বাদে সেই জাগান তীর্থক্ষেত্র। তবে ভারতের 51 পীঠের একখান পীঠ। এই মন্দিরত কোনো মূর্তি বলে নাই। কথায় আছে নরকাসুর এই ঠাকায় রাজা থাকার সময় মন্দির নির্মাণ করেন। সেই মন্দির 1553 সালে কালা পাহাড়ের মুসলমান সুলতান দায়ের কুরবানি সেনাপতি আক্রমণে নষ্ট হইয়া গেলে মহারাজ নরনারায়ণ নঞ্চাকরি বনে দিছে 1563 থেকে 65 সালত। এই মন্দির নানচা করি বনে যুদ্ধর বাদে পাইলা কয়া কইছে। ইয়াতে খাঞ্চা পড়িতে 15,000 সৈনিক পাইয়া 4,000 রূপার পাইছে আরো নানাটাক। এই কামাখ্যা মন্দিরক কয় পঞ্চরথী মন্দির। ইয়ারে ঢোকার মুখত রূপায় ফলক লেখা আছে লোকানুগ্রহ কারক পার্থ ধনুর্বিদ্যায়। কালাপাহাড় কামাখ্যা মন্দির আরো ভাল্লা মন্দির নষ্ট করিছে, তারে প্রতিশোধ নিবার বাদে মহারাজ নরনারায়ণ চিলারায়ক পাঠায় গৌড় আক্রমণ
করির বাদে মহাবীর চিলারায় আসাম হইতে উত্তর পূর্ব পাকে রাজ্য জয় করিবার বাদে যাওয়ার আগত তুফানগঞ্জ দীপা রায় ডাক নন্দীর একপাক দুর্গ বানায় সেই জায়গার নাম দেয় কামাত ফুলবাড়ি। রাজবংশী কামাত কথায় নামে হইলেক ধানের গোলাঘর। মহারাজ চিলারা এই যুদ্ধে বাদে সৈন্য শলা বাদে খাবার একটি মজুর করিবার পরে বুলি নাকান নাও হইছে। এই ঠাঙ্গায় মানুষিলা এই গরক কয় চিলারায়ের বড় কোট। চিলারায়ের সুদে শঙ্করদেব এই রামরায়ের বেটি কমলাপ্রিয়া বা ভুবনেশ্বরী বিয়া যেখানে দেবতার মিলন ঘটে গোয়ালপাড়া পশুর ভূঁইয়া প্রতাপ রায়। ভারতবর্ষের বৈদিক যুগ হাতের ভক্তি সাধন আছিল। আসাম জন্ম নিচে মহাপুরুষ শঙ্করদেব। তার মাহাত্ম জানি নিয়া চিলারায় ওনার ডিঙ্গা নগরত ভক্তি করিয়া ধরিয়াইছে। সেই রাজার বেটা হইয়া চিলারায় উপোস করে হবিষ্যন্ন খায় নেওয়া মানি চলি শেষত ধর্মে দীক্ষা করিনে শঙ্করদেবের ঠাই এক শরণ নাম ওনার জিয়ত জাগা দেয়। এই এক শরম নাম ভক্তি তত্ত্বের নিগুড় দার্শনিক সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত থাকা শ্রীমদ্ ভগবত হাতে শঙ্করদেব নিয়ে আসিয়াছে। ওনার জানে বুলি প্রচার করিছে সর্ব বেদান্ত সারং শ্রী ভাগবতম নিচে দৃঢ় সারত্ব নামস্য শারদ রতি করিচ্চ। শঙ্করদেব খালি চিলারায়ের দীক্ষা গুরু না হয় দনে জনের হিয়া ভরা সন্তান বুঝিবার পারেন চিলারায়ে কথাত শঙ্করদেব সীতা স্বয়ংবর নাটকখান লিখিছে। কুচবিহার রাজার ঘরের ভিতিরা মহারাজ নরনারায়ণ প্রথম বার নারায়ণী পাইসার প্রচলন করেন। কুচবিহার রাজার ঘরে ভিতিরা মহারাজ নরনারায়ণ প্রথমবার নরনারায়ণী পাইসার প্রচলন করেন। রাজা ঘরের নামে পাচন নারায়ণ কথা থাকার বাদে ইমাম ঘরের পাইসার নাম হইছে নারায়ণী মুদ্রা। সোনা রূপা তামা ছিল এই পাইসালা। 1585 সালত ইংরেজ বাউসি রাফেল ফিচ তিব্বত চীন এই নানান দেশের সুদে ভুটান নেপাল সিকিম রাজ্যের সুদে কুচবিহার বাণিজ্য ছিল বলি কইছে, যেটি নারায়ণী মুদ্রা দিয়া কাজ চলিছে। রূপার পাইসা 5 টাকা 2 টাকা আর 1 টাকার এই পিতিত লেখা ছিল শ্রী মন্ননারায়ণ বিফলস্য শাকে 1477। আপাতত লেখা ছিল শ্রী শিবচরণ কমল ধূসু কতালা। ভুটান হাতে নারায়ণী মুদ্রা জাল হবার জন্য মহারাজ শিবেন্দ্র নারায়ণ সমেত ব্রিটিশ সরকার নারায়ণী মুদ্রা চল বন্ধ করিয়া দেয়। মানে নারায়ণী মুদ্রা যেটা হচ্ছে চিলারায় চালু করে সেটি বন্ধ করে দেয়। ভুটান হাতে নারায়ণী মুদ্রা জাল হবার জন্যই মহারাজ শিবেন্দ্র নারায়ণ ব্রিটিশ সরকারের সময় এটি বন্ধ করে দেয়। এলা আসামে যে জায়গাখানত নাও ধুবুরি যা আগত যে জায়গাখানত নাও বলছিল ঘিলা। মহারাজ নরনারায়ণের রাজত্বকালে শেষ দিয়া সিংহাসন কায় পরের রাজা হইবে তাক নিয়া বোধ দেখা দিলে চিলারায় পরামর্শ তার বেটা রঘুদেব নারায়ণ বেহায় রাজ্যে ছাড়ি চলি যায়। অসময়ে মনস নদীর পার ঘিলত সেই দুর্গ বানায়। এই জায়গার নাম দেয় ঘিল বিজয়পুর। 1613 সালে
1613 সালে। সালে মুঘল আক্রমণের গিলা বিজয়পুর দখল হয়ে এবং সেই জায়গায় নাম দেওয়া হয় জাহাঙ্গীরবাদ। যাই হোক, চিলারায়ের বেটা রঘুদেব নারায়ণ বাংলার ভূঁইয়া ইহা খা সুদে ভালে যোগায় বন্ধুত্ব ছেলে। কুচবিহারের মহারাজ লক্ষ্মীনারায়ণের সুদে রঘুদেব নারায়ণ যুদ্ধকালে ঈশা খা ওনাকে সাহায্য করেছে। মহারাজ বিশ্বসিংহের চন্দ্রকান্তি রানী গর্ভের চতুর্থ বেটা কমল নারায়ণ, যার বেলায় গোসাই কমল নামে বেশি চিনে আছে। মহারাজ নরনারায়ণ আসাম জয় করিবার বাদে 1562 সালে বিরাইলের রাজা সৈন্যলাখ জেনে ভালোভাবে যাবার পায় তারে বাদে ভুটানের ঘটা করি আসামের লাখিমপুর পর্যন্ত রাস্তা বনে কায় ভাই কমল নারায়ণক। তার বাদে কমল নারায়ণ 350 মাইল ঘাটা বনায় এই বছর ভিতিরা, যেটা এলাও গোসাই আমল আলী বলে সবাই জানে। কমল আলী সবাই জানে। শের শাহের গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের চাঞ্চা এই গোসাই কমল আলীর তুলনা দেওয়াই চলে। কমেন্ট করবেন, কমেন্ট। পরের বছর 1563 সালে মহারাজ নরনারায়ণ আসামের রাজা সুখাম ফাঁকে যুদ্ধ পরাজিত করেন। সেই সময় এই রাস্তার ব্যবহার করা হয়েছিল। ইয়াতে কুচবিহারের রাজ্যের বিস্তার ব্রহ্মপুত্রের উত্তর পাকখানা হতে চলে আসছে। বর্তমান এই আলীর কোনো সংস্কার নাই, মানসি কাটি নষ্ট করে ফেলাইছে। কুচবিহারের রাজ্যের উন্নতি টাকলা কোটে কোটে খরচা হয় কায়চানে ঐতিহ্য নিয়া পড়ি থাকা এই আলী সংস্কার আর কাহই না করে। আসাম সরকারও ভালো না কয়া এই আলী ভবিষ্যৎ খুঁজি পাওয়া যাইবে না। উত্তর পূর্ব ভারতের সাতবিনী রাজ্যে যে নাকার কাউ কৌশল তাও যোগাযোগের ভালে যোগাক দরকার কাল বলি এই আলীর সংস্কার ভালো কোনি দরকাল পড়িছে। যুদ্ধ জয় করিবার পাছত মহারাজ নরনারায়ণ কমল গোসাইকে লাখিমপুরে রাজপ্রতিনিধি করি দেয়। তার পাছত কাছায় জয় বাদে সেখানে দেওয়ান রাজা করি দেয়। কমল রাজা ধার্মী ছেলে, তার অমল কাছত শক্তি পুরাণ প্রচলন হইছে। এই মনে রাখা খইবে কমল নারায়ণ হইলেক কাছাড় রাজবংশের প্রতিষ্ঠাতা। সপ্তদশ শতক পর্যন্ত কাছাড়ের এই রাজত্বশালী ছিল। এই নাকানে নানান ঠাই কোচবিহার ঘরের বংশধররা রাজত্ব করিছে। আর এলাকার কুচবিহার বলি যে জায়গাখান তার রাজার ঘরের নানান নাও ছিল যে নাকান পঞ্চজ্যোতিরপুর, কামতাপুর, কামরূপ, লোহিত বিহার, রাজবিহার, নিচ বিহার, কুচবিহার এই নাকা খান।
এই নাকানে। কালিকা পুরাণত ৬২ অধ্যায় ক আছে, কামাখ্যা দেবী আর এক নয়, দেবী কামাদা সেই থাকি রাজ্যের নাম কামতা ছিল। গোসানী নামের দেবী বল কামতাশ্বরী দেবী। মহারাজের নরনারায়ণক কও হয় কামতার বিক্রমাদিত্য। ইনার এই যেকান ক্ষমতা দেখি চিলারায়ের মনে হইছে মুই যুদ্ধ করি এই জোক্কা রাজ্য বানালু আর দাদা তারে রাজ্য এই হবার নোয়াঞ্চা। তলোয়ার হাতত নিয়া রাজা কাটি বাদে গড় ঢুকি দেখে দেবী ভগবতী 10 হাতে কোলাত নিয়া নরনারায়ণ আকলে আছে। নরনারায়ণ মহারাজ নরনারায়ণকে এই ক্ষমতা দেখি চিলারায় সেলায় ক্ষমতা চায়। চিলারায়কে এই কথা না শুনি নরনারায়ণ কইলে, ভালে হইছে তুই মোক মরি যাইয়া দেবীক দেখির পালু আর মোক যায় রক্ষা কইল তাক মুই দেবী দেখির না পালুন। তার পাছত 3 রাত্রি অনাহারে থাকি দেবী চিন্তার রুলিক। রাত্রিতে দেবী রাজার দেখা দিলেক। মহারাজ তার পাছত কুচবিহার বড় দেবী মন্দির গড়ে পূজা দেওয়ার শুরু করলেক। এই দেবী যে রূপে দেখা দিছে সেই রূপে আজ পূজা হয়ে থাকে। এটা বল কুচবিহারের সাগারে আগের দুর্গাপূজা। অসমীয়া নব বৈষ্ণব ধর্ম আন্দোলন শুরু করেছে শ্রীমন্ত অসমীয়া নববৈষ্ণব ধর্ম আন্দোলন শুরু করেছে শ্রীমন্ত শঙ্করদেব। এই শঙ্করদেব শুধু চিলারায় ভালো যেখানে সম্বন্ধন থাকার বাদে এটি খানিক শঙ্করদেবের পরিচয় দেওয়া হইলে। শঙ্করদেব 1949 সালে আশ্বিন মাসে শুক্ল দশমী তিথির এলাকায় আসামের নওয়াজা জেলার আলিপুরদুয়ারে জন্মে। উপারে বাপের নাম কুসুম্বর, আঙ্গির নাম সত্যসন্ধা। কথা চলিয়াছে শিবের বরত জন্ম বলি নাম রাখা হয়েছিল শঙ্কর। বাচ্চা বেলার ডাক নাম ছিল গঙ্গাধর। ইমরার জাতি কাস্ত ছিল। বাপ কুসুম্বারের আগলি পুরুষ চণ্ডীবর ছিল গৌড় রাজ্যের কাস্থ। গৌড় হাতে বেলায় চলি আসিয়ার কারণ হইলে 14-15 শতকের বেহায় রাজ্যে দুর্লভ নরনারায়ণের সুদে গৌড় রাজ্যের শতধরী ধর্মনারায়ণের হাতে 7 ধর বামন আর 7 ঘর কায়স্থ জাতি উপঢৌকনের পঞ্চ রাজা দুর্লভ নারায়ণ। এই 7 ঘর কায়স্থ ভিতিরা একজন আছিলেক চণ্ডীবর, যার শঙ্কর দেবের পূর্বপুরুষ। চণ্ডীবরের বেটা রাজধর আর 5 বেটা হইলেক সূর্যবর। যায় শঙ্করদেবের জন্ম 7 মাস বাঁচিছিলেন কুসুম্বর তার বেটা শঙ্করদেব। বাপ কুসুম্বর আলিপুখুরি একজন ভুঞ্জা ছিলেন। ওনারেও শঙ্করদেবের 7 বছর বয়সকালত মরি যান। আইজও স্বামী সুদে চিতার আগুনত দেওয়া রাখে, যাক কয় সতী প্রথা। কোচ রাজবংশীলার ভিত্তিতে সতী প্রথা না ছিল। কোচ রাজবংশীলার ভিতিরা সতী প্রথা না ছিল। যাই হোক, 7 বছর বয়সকালে শঙ্করদেব মরিয়া হইয়া যায়। মানে 7 বছর বয়সে শঙ্করদেব মাওরিয়া হইয়া যায়। কি আর করা, দাদু খেরসুতির আশ্রয় শঙ্করদেব বড় হইতে থাকেন। বাচ্চা বেলা হাতে শঙ্করদেবের মনে ভীতি দেখি নানান চিন্তায় সে 13 বছর বয়সে পণ্ডিত মহেন্দ্র
কলন্দিতে শিক্ষা করে তার পাচত নিজতন্ত্র তান্ত্রিক সাধত ধৈর্যে যোগশাস্ত্র মত ধরি যজ্ঞ যোগ যত আরন্ত দিনের অতি। কিন্তু তান্ত্রিক যোগ সাধনায় ওনার মনত যিনি পুছিবার বিষয় ছিল সেল্লা কোনোই উত্তর না পাইয়া যোগ অভ্যাসত ছাড়ি দিয়া ভগবত চর্চায় মন দেয়। ভাগবত তত্ত্ব জানিয়া পাছত উইলা যোগ অভ্যাস শঙ্করদেব ভাগবত অনুবাদ করিবার সময় নিজের কাছত কইছে বরদেব নামে গ্রাম শস্য মুষ্যয় অনুপম লোহের অতি অনুকূল সিহা মহাগ্রামেশ্বর আছিল রাজধর কায়স্থ কুল পদ্মফুল তারে সুর শিরোমতি কৃষ্ণ পদে করিণতি বিচরণশীলা শঙ্কে প্রয়াস। রামকেলি জাগাত থাকে রূপ সনাতন চৈতন্যদেবের কাছত বৃন্দাবন গেইছে আর বৈষ্ণব ধর্মগ্রন্থের লোকিয়া তার হাতে প্রমাণ মেলে ওনার ঘরে বৃন্দাবন যাওয়ার আগত সেটি থাকা সম্ভব নয়। আর কথা হইলে লেখাইয়া ঘর যে সুসূত্র হাতে এই নাকান কথা কয় তার প্রমাণ দেয় রূপ গোস্বামী বিধ্বস্ত মাধব নাটকের নন্দী শ্লোক কোণে আদাং স্বপ্নন্তরে সমাশিষ্ট ভক্তাবতারে শ্রী শঙ্কর দেবেন আমার লোক মনে রাখিবার খাবে। এই শঙ্করদেব বলে আসামের শঙ্করদেব নহায় ইনার বৃন্দাবনের ব্রহ্মকুলত গোপীশ্বর নামের দেবতা। বিশ্বনাথ চক্রবর্তী টিকাত সেই কথাই লিখেছি শ্রী শঙ্কর দেবেন ইতি ব্রহ্মকুলনবর্তী গোপীশ্বর নামান্না। প্রতি যুগত দেখা গেছে ভারতের 7 কলা এক তীর্থ আছে হাতে অন্য তীর্থ ঘুরি বেড়াইছে যেখানত গৌতম বুদ্ধ শঙ্করাচার্য মহাবীর চৈতন্যদেব তিলঙ্গ স্বামী লোকনাথ ব্রহ্মচারী ঘর করে গেছে। সেই নাকানে শ্রীমন্ত শঙ্করদেব মোট 2 বার ভারতে নানা তীর্থ গেছে। তীর্থ ভ্রমণ করিবাকালে মন আধ্যস্ত ভাবিত উদ্ধত হইয়া পালেবার 1482 সালত উত্তর ভারত দক্ষিণ ভারত ঘুরি বেড়ায় নিজের মতো পথ তলিবার কবি করির পাইছে। তীর্থ ঘোরার শেষত করি আসামত নিজ বাড়ি ফিরিয়াইছে তার পাছত 100 নাম ধর্ম প্রচার করিয়া থাকেন। আসামের এতদিনিয়া চলিয়াইছা নানান বিগ্রহ পূজা ছিল তার ওনার সার্থক দিলেক না। কোনো নয় বলি প্রথা বর্ণাশ্রম প্রথা নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্মাদি অস্পৃশ্য সেই নামক সৌরেগের ব্রহ্মা হঞ্জা উঠিল। নাহি ভগতির জাতি আচার বিচার সবাক মানিবা তুমি বিষ্ণু বুদ্ধি করি। ওনারে মতে যার যে কোনো ধর্ম তার সেখানে নাকানে পালো। সংস্কৃত ভাগবত পুরাণক ওনার অসমীয়া ভাষাত অনুবাদ করিলে যাকে সাধারণ মানুষিলা তাক সহজে বুঝিবার পাও। নিজের কায়স্থ কলিতা হঞ্জ বামক উপদেশ দিলে সেই জাতি নানা ধর্মের মানুষিলা ওনার প্রসাদ খাইলে। ইয়াতে সেই ঠকার বাম রোনার ওনার নিজ বিষনজর দিল। আসাম ছিল বহুকালের শাক্ত পীঠভূমি। সে হাতে শঙ্করদেব উঁচা জাতের হিন্দু ঘরের প্রতি যেন বিদ্রোহী হইয়া গেলে মনে করে সেই ঠকান বামন লাখ যেই হোক না কেন ওনাক আটকেবার চাইলে। বামন লাখ রাজা শুঙ্গর মুরুটে নালিশ দিলে। রাজা শঙ্করদেবের আসাম ছাড়ি চলি যাওয়ার কইলে। তার যে কোনো দোষ তা কয় ওনার একমাত্র হরি ছাড়া কাঙ্গালক দেবার না মানে।
শেষত উপায় না পাইয়া উনারের বিহার রাজ্যের নরনারায়ণ এটি আসিল থাকে। শঙ্করদেব সময় অবশ্য কুচবিহার রাজ্যের নাম ছিল রাজবিহার। দেখো শঙ্করদেবের সময় অবশ্য কুচবিহার রাজ্যত শঙ্করদেবের সময় অবশ্য কুচবিহার রাজ্যর নাম ছিল রাজবিহার। শঙ্করদেবের ধর্মমত আসাম হাতে শুরু হইল সেখানে পরিপুষ্ট হয় রাজ্যের কুচবিহার অনুকূলত একটি খাতার নাম হইলে 1546 সাল হতে 1568 সাল অর্থাৎ মহারাজ নরনারায়ণ আচার্যের ভিত্তিরাত। এটি থাকিবার সময় আসামের মানসী শঙ্করদেব ধামক মানিয়া নিবার থাকে। শঙ্করদেবের নাম বৈষ্ণব ধর্ম জানিবা গেলে ওনার লেখা কয়েকখান বই পড়া খাইবে, যেখানে ভক্তিরত্ন, অনাদিপতন, কৃষ্ণঘোষা এই নাকান শঙ্করদেবের কুলে মিলি 27 খান বই লিখিছে। সেল্লা হইলে 1 নম্বর হরিশ্চন্দ্র উপাখ্যান, 2 নম্বর ভক্তি প্রদীপ, 3 নম্বর কীর্তন ঘোষা, 4 নম্বর রক্ষীহরণ কাব্য, 5 নম্বর বড় গীত, 6 নম্বর আজমিলাত প্রত্যাখ্যান, অমৃত মন্থন, 8 নম্বর কীর্তন ঘোষা, 9 নম্বর গুণমালা, 10 নম্বর কীর্তন ঘোষা, 11 নম্বর পত্নী প্রসাদ, 12 নম্বর কীর্তন ঘোষা, 13 নম্বর ভগবত গল্পগুচ্ছ, 14 নম্বর বলছিল অনাদিপতন, কৃষ্ণ ঘোষা, ভাগবত, 17 নম্বর ভাগবতের অনুবাদ, 18 নম্বর কুরুক্ষেত্র, 19 নম্বর নিমিন বস্তিযুদ্ধ সংবাদ, 20 নম্বর রামায়ণ, 21 নম্বর ভাতিমা, 22 নম্বর ভক্তিরত্নকর, 23 নম্বর কালী দমন, 24 নম্বর কোল গোপাল, 25 নম্বর রক্ষিণী হরণ, 26 নম্বর পরাজিত হরণ, 27 নম্বর রাম বিজয়। সুনীতি কুমার কৌচে মধ্যযুগে আসাম সমগ্র ভারতীয় পরম্পরা রক্ষা 2 জন মহৎ কবির জন্ম হয়েছে, শ্রী শঙ্করদেব ও মাধবদেব। আসামের জাতীয় এই সংস্কৃত বিষয় সংকর্ষণ এই দেশে পরবর্তীকালে তান্ত্রিক শৈশব এবং শাক্ত ধর্ম পড়তে হয়েছিল। সেই দেশকে শঙ্করদেব ও মাধবদেব মানবতাবাদের শিখরে উত্তরণ করেন। যাই হোক, শঙ্করদেবকে মরণ আসি ধরে 1490 সালে 21 ভাদর মধুপুর সাউথ পাতিতোলা থাকিয়া বৈকুণ্ঠে গেলে নরদেহ এরিয়া। শঙ্করদেব মারা গেলে কুচবিহারের মহারাজ নরনারায়ণ হাঁটি শেষে শুদ্ধা জানাবার বাদে যান। যথাযোগ্য রাজমর্যাদায় ওনার 1300 নদীর কাঠকুটার ঘটত সৎকার্য সম্পন্ন করা হয়। ঘটত ভক্তজনের উপস্থিতি পুষ্প নিবেদন এই নাকান হইছে সেই ঘাট ফুলত ভারী গেইছে। তার বাদে জায়গাখানত নাম হইছে পুষ্পকান্তি ঘাট। এই ঘাটত ছেলেও বুলি মনে করা হয় রাজবাড়ির পাঁচিলাত টাগারগণত কুঠে। শঙ্করদেবের ধর্মের
ধর্মের মূল কথা খানেক এইঠিনা কাঞ্জা থৌ জয় গুরু শঙ্কর সর্বগুণকর জাকেরি নাকি উপাখ্যান তোহারি চরণক রেণুক ও শতকোটি বারেক কহিনু প্রণাম। শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে জাতির জনক মহাত্মা গান্ধী কইছে, আসাম সত্যি ভাগ্যবান, কারণ যে ধর্ম অবলম্বন করে আমি রামরাজ্য প্রতিষ্ঠা কল্পনা করছি। বহু বৎসর পূর্বে শ্রীমন্ত শঙ্করদেব আর সুন্দর একটি ধর্মভিত্তি রচনা করে গেছেন অসমীয়া জাতির জন্য। আমি তার অনুসরণ করছি মাত্র। এই নাকান সুন্দর ধর্ম ভিত্তি হইলে ওনার গর্ব নববৈষ্ণব ধর্ম, এক রস নাম ধর্ম, গুরুদেব নাম ভক্ত চারিটি স্মরণ স্তম্ভ বা অসমীয়া নাম বৈষ্ণব ধর্মের মূল কথা স্মরণ স্তর চাইকোনা দেব নাম ভক্ত গুরু। শঙ্করদেব পূর্ণপি দেখাইলেও গুরু দেব নাম ভক্ত চিনাই দিলন্ত। শঙ্করদেব নাঞ্চ বৈষ্ণব ধর্ম প্রচার কলত দেব নাম ভক্ত এই তিন কোণ স্মরণ স্তরে কথা কইছে। ওনার শিষ্য মাধব দেব আর একখান স্মরণস্বর গুরু যোগ করিছে। আর একখান কথা হইলে আসাম বাংলাদেশের ফেরত এক সময় দুখান বৈষ্ণব ধর্মগুরু আবির্ভাব আশ্চর্য বলা যায়। আসাম শক্তিবাদে পড়ার থাকিলে শঙ্করদেবকে কঠিল যুদ্ধত করা খাইছে। আর ইদি যেখানে বাংলাত মুছলাম শাসনত ভিতিয়া চৈতন্যদেবক যুজ চলে যাওয়া খাইছে। দেনো ঝনক থাকার জায়গা বদলাতে রাইখা ধর্মীয় বিরুদ্ধবাদী দল বাদে পাঁচ চৈতন্যদেব চলে গেছে পুরী বলি আর জীবনে বাকি 24 বছর সেটে থাকা হয়েছে। শঙ্করদেবক জনম ভিটা ছাড়ি কুচবিহার আইসা খাইছে। শঙ্করদেবক ধর্ম গুরুকে দীক্ষা নিবার খাঞ্জা নয়, সেটা চৈতন্যদেবক খাইছে। ওনার ত্রিপুরী বগল হতে দীক্ষা নিচে। শঙ্করদেব তীর্থ ভ্রমণ করে 12 বছর আর চৈতন্য ভ্রমণ করে 1 বছর 8 মাস 24 দিন। শঙ্করদেব কায়স্থ করে ছোঁয়া হওয়ায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছে। সেইটি চৈতন্যদেব বামনের ছোঁয়া হইয়া বৈষ্ণব প্রমাণ করেছে। সেই বাদে কোনো বই লেখে নাই। ওনার কথা হইলে আপনি আজারি ধর্ম অপরে শিখাই, আপনি আচরি ধর্ম অন্যরে শিখাই। অপরে শিক্ষা শঙ্করদেবের ভেল্লা বই লিখিছে, যেই নামা ধর্মগ্রন্থ নাটক গান কুলের ভিত্তিরা ধর্ম ব্যাখ্যা করে গেছে। চৈতন্যদেব রাধা তত্ত্ব প্রচার করেন, সেটা শঙ্করদেব রাধা স্বীকারে করেন নাই। ওনার ছিলেন অদ্বৈতবাদী। ভগবতের শ্রীকৃষ্ণ ওনার একমাত্র উপাস্য। শঙ্করদেবের ভাগবত বিহার রাজ্য দৃষ্টি ছিল ওনারে মতামত মতন কুচবিহারের মদন মোহন মন্দিরত খালি মদন মোহনের পূজা পাঞ্জা আসির লাগিছে। আমাদের এই ভিডিও দেখছে স্বপন রায়, উর্মি রানী এবং প্রসেনজিৎ চন্দ্র। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও দেখতে থাকুন। অহোক রাজ্য ছাড়ি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব শিষ্য কুয়া কুচবিহার আসি থাকে। এই পটবাসে 18 বছর বেশি দিন ছেলে। এটি হাতে ধর্ম প্রচার করি সুবিধা হয়। কোচ মহারাজ নরনারায়ণের সুত আহোম রাজা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ হাতে ফিরিয়া সময় শুক্লধ্বজ বা চিলারায়ের সুদে কমলা প্রিয়া বা ভুবনেশ্বরী দেখা হইলে চিলারায়ের মনের ভিতরা দাগ কাটে। আবার পড়ছি, কোচ মহারাজ নরনারায়ণের সুদে অহোম রাজার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে হাতে ফিরিবার সময় চিলারায়ের সুদে শনে কমলা প্রিয়া বা ভুবনেশ্বরীর দেখা হইলে চিলারায়ের মনে দাগ কাটে। মানে একখান যুদ্ধ থেকে ফিরে আসার সময় চিলারায়ের সাথে একজনের দেখা হয়েছিল, সেই দেখা হয়েছিল ভুবনেশ্বরী। সেখান থেকেই চিলারায়ের মনে দাগ কাটে ভুবনেশ্বরীর জন্য। ইমার খুবই পছন্দ হয় কনেক, মানে চিলারায়ের খুবই
খুব পছন্দ হয় ভুবনেশ্বরী দেবীক। তাকে বিয়া করিবার বাদে খবর দেয় কইনার বাপক। কইনার বাপ পোর থেমে মতো ছেলয় না, কিন্তু শঙ্করদেবের পরামর্শ বিয়াতেও ধরে। ওনার কত হইলে কাস্ত হওয়া কেনে কোচ ঘরত কইনা দেই। ইয়ার পাছত শঙ্করদেব কোচ রাজ পরিবারের সুদে ঘনিষ্ঠ হওয়ার পারেন। শঙ্করদেব নববৈষ্ণব ধর্ম প্রচার করিয়া গিয়া বিয়াও করিয়া গুরুত্ব বহন করে। চিলা রায়ের অনুরোধে শঙ্করদেব সীতা স্বয়ংবর নাটক লেখেন। এটি সেখানকার অভিনয় হয়। শঙ্করদেব নাটক লিখিবার উৎসাহ পায়। শঙ্করদেব নিজেও ভালো অভিনয় করিয়া পাইছে। তীর্থযাত্রাকালে সেখানকার অভিনয় হয়। শঙ্করদেব তীর্থযাত্রাকালের সময় একটি পাঁচিল গাছে নিচত বসি। তীর্থযাত্রাকালের সময় একটা পারিল গাছের নিচত বসি ভক্তের সুদে কৃষ্ণ কথা কয়। সেই জায়গার নাম মধুপুর ধাম। আমাদের ভিডিও দেখতেছে প্রসেনজিৎ চন্দ্র বর্মন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, মামা নমস্কার, মামা নমস্কার, আমার উপর নমস্কার নিবেন। আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করতে পারেন কে কে আছেন। চলে যাই আমাদের বইয়ে। এই নিয়া ভালো করি জানিবার গেলে মোর লেখা শঙ্করদেব ও মধুপুর ধাম বইখান দেখিবা পারেন। এইঠে শঙ্করদেব আর চিলারায়ের কতলা কথা ধুঞ্জুর সেইলা কতখান বইয়ত আছে। যাই হোক, এটা আসিয়া চক্রান্ত করিয়া হাতত পরে শঙ্করদেব। শিষ্য চিলারায় সে সময় শঙ্করদেব আর ওনার বেটি ভাঙ্গই শিষ্য চিলারায়ের পুষ্পন্দ থাকা শুরু করে। কিছুদিন পরে চিলারায়ের আওতায় থাকা অসুবিধা মনে করি 1300 নদীর পারত থাকির ধরে। রাজার ছোট দেওয়ান চিলারায় মানসি দিয়া চঙ্কর রায়ের বাদে ঘর তৈলা করি দেয়। 1300 ভাল্লা পড়ি দেখি শঙ্করদেব এই জায়গাখানোর নাম দেয় ভেল্লাডাঙ্গা। পরে সে জায়গাখানোর নাম বলে মধুপুর। নরনারায়ণের মৃত্যুর পাছত কোচ রাজ্যের দুখান হয়, কামরূপ গোয়ালপাড়া। মঙ্গলদের খানিক নিয়া চিলারায়ের কোটা রাজ্যে চালায়। শনকনিক নদীর এই পাকে নরনারায়ণের বেটা লক্ষ্মীনারায়ণ কোচ রাজ্য চালায়। প্রাচীনতার দিক দিয়া দেখিলে উত্তর পূর্ব ভারতের কুচবিহার রাজ্য দাবি করিবার পারে, যেটা ভারতের সময় হাতে এঠেকার রাজবংশ চলিয়াইছে। চিল পরিব্রাজক হিউং সিং 7ম শতকের বিবরণত লিখিছে কুচবিহার রাজ্যের কথা। 5ম ও 6ষ্ঠ শতকে শিলা আর তাম্রলিপিত দেখিবার পাওয়া যায়। সেই সময় বাংলা কায়স্থ মানুষই প্রতিপত্তিশালী ছিল। রাজকর্মচারী কায়স্থ ছিল, ভূমি সত্ত্ব নিম্নয় বিচার বিলি সঙ্গে কায়স্থ করিছে। সেই সময় শিক্ষিত আর সংস্কৃতিবাদ হইলে কালে সগায় কায়স্থ হবার চায়। শুধু কুচ বিহারত কায়স্থ পাঠিবার বিষয়টা এটি নাকান করি দেখিবার পাওয়া যায়। রায়কত উপাধি শেষত পদবী হইয়া জানায়। বৈকুণ্ঠপুর রাজ্যের প্রতিষ্ঠাতা করেন শিষ্য সিংহ। কোচ রাজা বিশ্ব সিংহের হাত ধরি পেটে ভাত জেত দেওয়া হিসাবে যে বৈকুণ্ঠপুর জায়গা খান পায়, ইয়া বাদে অনেক খান দিবার কথা আছে। ছোট ভাই কোচ রাজা বিশ্ব সিংহকে ছোট ভাই সিংহাসনত বসেবার সময় বড় ভাই হইয়া মাথার চড়া চাতা ধরে শিষ্য সিংহ। এই বাদে শিষ্য সিংহ কায় ছত্র রাজ্য কোজে ওনার ছেলে রাজ্যের
পশ্চিম দুব রক্ষাকারী স্বাধীন রাজ্য বলে নৈক্যা শৈল বৈকুণ্ঠপুর একখানা পরগনা ছিল মাত্র। বৈকুণ্ঠপুর কোচ রাজার দুর্গ ছিল, তাক যায় রক্ষা করে তার বলে কয় রাজকোট। সেই হুট করে মানে দুর্গ রক্ষাকারী। বৈকুণ্ঠপুর কুচবিহার রাজার ঘরের আগের পুরুষ ছিল হারিয়া মণ্ডল। মণ্ডল বল পরিধি অভিনাত পাওয়া যাইবে। মণ্ডল মানে সীমাবদ্ধ ভূমিভাগ। আসাম চিকনাথ ছিলেন হারিয়া মণ্ডলের বাড়ি। সেটি ছেলেরা 12টা মেচ পরিবার। এই 12টা পরিবারের নাম পানবর, ফেতফুত, বারিহানা, কাঠিয়া, গুয়াবরা, মেঘা, বৈশার গু, জোগাই, গুড়িকণ্ঠ, চুবার আর দাখারু। এই 12 ঘরের দলপতি ছিলেন হরিদাস। তাকে সগাই মানে নিচ মণ্ডল বলি। হরিদাসের সুদে দুখানা ম্যাচ কইয়া বিয়া করে হয় দুখানা কইনের নাও হীরা আর জিরা। হরিদাসক কোচ কওয়া চলে। তার বেটা বিশ্বসিংহের বেটা রোদের শৈল গোয়ালপাড়া কামরূপী দরং নিয়া রাজ্য করে তোলে সেলা তার জায়গায় নাম দিচ্ছে কোচ হাজরা। এই কোচ বল উপাধি নঙ্গায়। এটি জাতি বুঝিবার বাদে। বৈকুণ্ঠপুর কুচবিহারের রাজার ঘরত জাতি পরিচয় নিয়া কাও কোচ, কাও মেচ, কাও কাছারি, কাও বোরা কইছে। এই নাকান জন জাতির মানশিলা বলি পদবী স্পষ্ট ছেলেই না, খালি জানা যায় এই ইমরার ছেলে শিবের সন্তান। রিপুঞ্জয় দাস এর কথা বোঝা যায় ইমরা শিশু আর বিশু জায়জা সিংহাসন আর বিশ্বসিংহ বলি পরিচয় আছে। এই সময় নারায়ণ পদবীয় ছেলে না সিংহাসয় লিখিছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে সিংহয় লিখিছে। ইমাল্লার বাপ মণ্ডল বলি চিনি থাকিলেও ইমারা দুই ভাই। সিংহ লিখিছে বিশ্বসিংহের বেটা মল্লদেব, যার নরনারায়ণ বলি বিচিন আলাদা। এই নারায়ণের হাতে নরনারায়ণ পদবী আছে পইছে। শুক্লদেব ও শুক্লধ্বজ তার ময়মনসিংহ তার চিলায় উনার কথায় না। মহাবীর চিলারায় বেটা রঘুদেব রায়। মহাবীর চিলারায়ের ছেলের নাম কি? রঘুদেব রায় পদবী নে। রায় কথাটা রাজা বুঝিবার ব্যবহার হইছে। মনে করা হয় রঘুদেব বেটার ঘর সগায় নারায়ণ লিখিছে। যেখানা বেলতলির রাজা গজ নারায়ণ। এই নাকান করি বিজেনির রাজা ঘর নারায়ণ লিখিছে। সেই নারায়ণ লিখিবার জন্য নরনারায়ণ সব থাকি ভালো অবদান রাখিছে। বিশ্বসিংহের মরার পাছত কুচবিহারের সিংহাসনত বসিয়া বিমাতা ভাই মল্লদেব বা নরনারায়ণ মল্লদেব বা শুক্লদেব বর্ণিত শাস্ত্র শিখিবার বাদে পাঠেবার কথা দরং রাজবংশীলাত আছে। পরত্ব চরণ দুই ভাই বস্তিলত পরি লাগি বসনিত গইলত। এই শিক্ষা লাভের পাছত নরনারায়ণ কুচবিহারত আনে নবজাগরণ। ওনার মিথিলা রাজ্যের ঘরের নাখান নারায়ণ পদবী নিয়া সিংহাসনত বসে। ওনার ভাই হয় সেনাপতি। এই ভাই বলে বাঁচি থাকিবার কালত মিথ হঞ্চা গেছে ওনার ভাই নাকান নারায়ণ পদবী নে নাই। তার কোনো বেটা সিংহ লিখিছে, কাও ফির নারায়ণ লিখিছে। মানে আমাদের যে সিংহ এবং নারায়ণ লেখার পদবীটা এটা সেই 1400-1500 সালেই এটি আসছিল। সেখান থেকেই সিংহ লেখাটা আসছিল। কেউ নরনারায়ণ লিখতো, কেউ আবার সিংহ লিখতো। তার কোনো বেটা সিংহ লিখিছে, কাও ফির নরনারায়ণ লিখিছে। নরনারায়ণের পাচত শিগির রাজাঘর নারায়ণ পদবী নিচে। নরনারায়ণ তার প্রথম
তার আবেগের বাপ ঠাকুরদার কালিয়া জাতির উপজাত নিয়া যেন কথা না হয় সেই কাজটা করে দিয়া গেছে। বৈকুণ্ঠপুর রাজার ঘরের বেলাত মোগল সুলতান গড়ের হাত থাকি পদবী পাইছে তাও লিখিছে। বৈকুণ্ঠপুরের রাজার ঘরত এখানে দুর্গ রক্ষার বাদে রায়করত লিখিছে সেই নাকান তার বংশধলা দেও লিখিছে। রাজার প্রজার ঘর সগায় আগত দাস লিখিছে ইমরা রাজবংশী ৬% মোচল মাল ছাড়া সগায় রাজবংশী ছিল দাস উপাধিধারী। 1 মিনিট। আপনারা কেউ যাবেন না, চলে এসছি আবার। কোচ রাজবংশের উপাধি নিয়া যে কথায় পৌরাণিক কিতম্বরে ভাইঙ্গিলা আসিয়া দিনের মানশিলার কথা জানিবার গেলে খানিক কিংবদন্তির উপর নির্ভর করার খায়। সেই নাকান কোচ রাজার বংশ কোঠে হাতে আসিল দেখিবার গেলে যোগীতন্ত্র বা কালিকা পুরাণ খান হাতে কিংবদন্তি নিবার লাগে। সেইঠে কওয়া হয়েছে একদিন ভগবতী মহেশ্বরক পুজিল তোমার অনুগ্রহিতা হীরা কোচলার কঠে হাতে আসিল কন দেখি। এবার এখানে জানতে পারবো যে এখানে একদিন ভগবতী মহেশ্বরক পুছিল, মানে একজন ভগবতী মহেশ্বরকে বলল যে আমাদের যে কোচলা আছে এগুলো কোথা থেকে আসলো। এখন মহাদেব সেকালে কইলক, এখন মহাদেব উত্তর দিচ্ছে সত্যযুগের যমদগ্নির বেটা পরশুরাম কোচ রাজালাক 7 বার জয় করিয়া রাজার ঘরত মারি ফেলাইছে। সেই রাজার কাউ পালে যাইয়া কামপীঠত বাসা করিছে। কামপীঠত থাকিলে মানুষিলা সংকুচিত মা হয়, নিচ মনা হয়, পড়ার অনত চুরি যায়। কাউ যদি ওমাল্লাক নাম পাছে থাক কইবার গেলে সংকুচিত হয়। এই সংকোচ হতে ওমাল্লাক কোচ কোয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে এখানে বলছে যে সত্যযুগে যমদগ্নির বেটা পরশুরাম কোচ রাজালাক 7 বার জয় করিয়া রাজার ঘরক মারি ফেলাইছে। সেই রাজালার কাউ পালে যাইয়া কামপীঠত বাসা করিছে। আর কামপীঠত যে বাসা করিছে তারা ছিল সংকোচ মনা, নিচ মনা। এই নিচ মনা লোকলাক কোয়া হয়েছে কোচ। ওমারা নিচ জাতির মানসির বলা ন্যায় ওমাল্লাক আগের পুরুষ ক্ষত্রিয় জাতির মানসি ছিল। হীরা কোচানি আগের জন্মত মাধবী নামে যোগিনী ছিল। এই বামনের সাপত কোচ বংশে জন্ম। হীরা আগের জন্মত মুখ পাবার বাদে খুবই তপস্যা করে। এটা বলছে শিব মহাদেব। সেই তপস্যাত কালত এক ভিক্ষালি আসি ভিক্ষা চাইবা চাঙ্গা না পায়া সব সাপ দেয় তোর কোচ ঘরত জন্ম হোক। তখন হীরা ভায়তে বামনত সন্তুষ্ট করিলে বামন কোচে তার তপস্যা সফল হোক। এই সাপত মাধবী হয়েছে কোচের ওরস জন্ম। হীরা ছাড়াও তার বইনি জিরা ছিল। দোকান ঝনে সুদে হারিয়া বিয়া হয়। হারিয়া ভালো নাম হরিদাস। ইয়াতে জিরার দোকানা বেটা হয় মদন আর চন্দন।
হীরা থাকি মহাদেব মিলনের 1898 ও 1500 খ্রিস্টাব্দে জন্ম নেয় বিশু আর শিশু নাম, যার বিশ্বসিংহ আর শিষ্যসিংহ বলে পরিচয় পায়। আমাদের ভিডিও দেখতেছে প্রশান্ত কুমার বর্মন দাদা। দাদা, আপনাকে আমার ভিডিওতে স্বাগতম। এই বিশ্বসিংহ হাতে বিহারের রাজবংশ আর শিষ্যসিংহ হাতে বৈকুণ্ঠপুরের রায়কত বংশ চলিল। কথা আর ভাইল্লা পরে রয়। এই দুকানা ছোয়া শিশু আর বিচু বাচ্চা বেলাত ভালে কোণে দুরন্ত ছিল। বন জঙ্গলত হিংস্র পশুক মারি ফেলায়। হীরা ওয়াদ ভালে যেখানে ভয় খায়। একদিন হীরা তার বাদে মহাদেবের রটে নিবেদন করে, তোমার ছল্লাক এই নাকান করে না, যখন কোনো বেলা অমঙ্গল কোণঠে বায় হয়। মহাদেব ওনাকে কয়ে দেয়, তোর বেটালাক পরাক্রমশালী উমারত অল্পে দিন রঙ্গের ভীতিরা রাজ্য হইবে। দেখা গেলেও 1510 খ্রিস্টাব্দত একদিন চন্দন মদন শিশু সঙ্গী সাথী নিয়া বনত খেলাবার ধৈর্যে বিশু মাটির দিয়া ভগবতী মায়ের মূর্তি গড়াইছে, তাক ফিরা পূজা করিবার লাগিল। এই সময়ের শিশু কৌতুক করি এক ঝনক সঙ্গী ধরি মিচাও লাঠি দিয়া বলি দিবার ধরে। গলায় এটি ধরা মাত্র গলা ছিড়িয়া যায়। এই নাকান দেখি বাকি সঙ্গীলা ভয়ত পালে যায়, কিন্তু বিশু ওই কাটা মাতা দেবীক উৎসর্গ করে। পূজাত শেষ দুই ভাই ভারতে বাড়ি না যাইয়া এক গছে উপরিয়া চলিয়া থাকিল। এই অবস্থায় বিশু স্বপন দেখিল, মহাদেব আসিয়া ওনা কইলেক, এটি আর না থাকিস, ভগবতী তোর পূজা নিচে, কালী হাতে তুই রাজা হবু, তার বাদে এই তরবারি তোক দিয়া দিছে নেকে, ইয়াকে দিয়া তুই যত খুশি দোষ করলে করিয়াবু। তোর বড় ভাই শিশুক দিয়া তোর সিংহাসন বসিবা কালে মাথার ছাতা ধরিস, তুই রাজা হইলে ওনাকে রায়কত হওয়া রাজা হইবে। দেনও ঝনে রাজা হইছে ঠিকই, কিন্তু এই গল্পে কতখান সোজা কতখান মিছা তা কথা কওয়া যায় না। মানে আমরা এতক্ষণ শুনলাম যে আমাদের কোচের যে জন্ম, সেটা যে আমাদের লেখক ভগীরথ দাস সে গ্রন্থে পাইছে, সেটা বলছে এখান থেকে শেষ হলো। যে এটা যে কতটা সত্য কতটা মিথ্যা সেটা তিনি জানেন না, তিনি যতটুকু শুনছেন তার পূর্বপুরুষ থেকে তিনি ততটুকুই বললেন। এরপরে বিশ্বসিংহ রাজা হইলে তার বেটার ঘর নরেন্দ্র নারায়ণ আর চিলারায় সেই যোগেই সেনাপতি হইয়া ভাল্যা রাজ্য জয় করিছে। মহাবীর চিলারায়ের কথা কবার গেলে ভালে জাগা লাগে। মানে মহাবীর চিলারায়ের কথা কবার গেলে ভালে জাগা লাগে। সময় লাগে কত যে এখানে কইতে, আর এখানেই আসি পড়ে। এই বাদে পরের সংস্করণে সাজে দিবার মনত রাখি, এটি শেষ করি। এখান থেকেই আমাদের ভগীরথ দাসের লেখা এক নজরে মহাবীর চিলারায়ের বইটি এখানেই সমাপ্ত হইল। এরপর আমরা কিছু জানব কুচবিহারের রাজঘরের তালিকা। চন্দন হোসেন সাহেব আক্রমণ, কান্তেশ্বর রাজার পতন ঘটে 1493 খ্রিস্টাব্দে। চন্দন রাজত্বকাল 1510 খ্রিস্টাব্দে। চন্দন রাজত্বকাল 1510 খ্রিস্টাব্দ থেকে 1522 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিশ্বসিংহ রাজত্বকাল 1523 থেকে 1553 পর্যন্ত। মহারাজ নরনারায়ণের রাজত্বকাল 1533 থেকে 1587 খ্রিস্টাব্দ। মূলত এই মহারাজ নরনারায়ণের বেলায় আমাদের মহাবীর চিলারায় এই সময় জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ নরনারায়ণের 1533 থেকে 1887 এই সময় তিনি তার যে
পরাক্রমশালী এই সময়টাতে দেখিয়েছিলেন। মহারাজ লক্ষ্মীনারায়ণ 1587 থেকে 1627 খ্রিস্টাব্দ, মহারাজ বীর নারায়ণ 1627 থেকে 1632 খ্রিস্টাব্দ, মহারাজ প্রাণনারায়ণ 1632 থেকে 1665 খ্রিস্টাব্দ, মহারাজ মদন নারায়ণ 1665 থেকে 1680 খ্রিস্টাব্দ, মহারাজ বসুদেব নারায়ণ 1680 থেকে 1682 খ্রিস্টাব্দ, তারপরে মহারাজ মহিন্দ্র নারায়ণ 1682 থেকে 1704 খ্রিস্টাব্দ, মহারাজ রূপনারায়ণ 1704 থেকে 1714 খ্রিস্টাব্দ, মহারাজ উপেন্দ্র নারায়ণ 1714 থেকে 1763 খ্রিস্টাব্দ, মহারাজ দেবেন্দ্র নারায়ণ 1763 থেকে 1765 খ্রিস্টাব্দ, মহারাজ ধৈর্যেন্দ্র নারায়ণ 1765 থেকে 1770 খ্রিস্টাব্দ, মহারাজ রাজেন্দ্র নারায়ণ 1770 থেকে 1772 খ্রিস্টাব্দ, মহারাজ ধরেন্দ্র নারায়ণ 1772 থেকে 1783 খ্রিস্টাব্দ, মহারাজ হরেন্দ্র নারায়ণ 1763 থেকে 1739 খ্রিস্টাব্দ, মহারাজ শিবেন্দ্র নারায়ণ 1739 থেকে 1847 খ্রিস্টাব্দ, মহারাজ নরেন্দ্র নারায়ণ 1847 থেকে 1863 খ্রিস্টাব্দ, মহারাজ নৃপেন্দ্র নারায়ণ 1863 থেকে 1911 খ্রিস্টাব্দ, মহারাজ রাজেন্দ্র নারায়ণ 1911 থেকে 1913 খ্রিস্টাব্দ, মহারাজ জিতেন্দ্র নারায়ণ 1913 থেকে 1922 খ্রিস্টাব্দ, মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং যিনি কোচের শেষ রাজা ছিলেন তিনি হলেন মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ। তিনি শাসন করেছিলেন 1922 সালে থেকে 1922 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই ছিল আমাদের এক নজরে, ছবি দেখা যাচ্ছে, এক নজরে চিলা রায় এর বই থেকে পাঠ। এটি লিখেছেন ভগীরথী দাস। এক নজরে আমরা শেষ করলাম। এক নজরে মহাবীর বইটি লিখেছেন ভগীরথী দাস। আমরা এটি পড়া শেষ করলাম। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং কমেন্ট করেছেন, লাইক করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আমি নতুন কিছু নিয়ে আবার কোনো এক সময় হাজির হব। ধন্যবাদ সবাইকে, এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।